This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটার শুরুতেই আমাদের এই বিগ বলের দিকে তাকান, বড় পর্দায় তাকান। দেখুন টপ 10 ব্রেকিং দেখাবো আপনাদের। ডিভিশন বেঞ্চেও বড় ধাক্কা এসএসসির। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলো স্কুল সার্ভিস কমিশন। চিহ্নিত দাগিরা মানে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, যে পরীক্ষার সামনে আসছে। 3, ওসিকে চড় মারার দায়ে এসএফআই নেত্রীকে থানায় তলব। বর্ণনা মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ওসিকে চড় মেরেছেন, গতকালের ঘটনা। 4, নোটিশ পাইনি দাবি বর্ণনা মুখোপাধ্যায়। 5, রাজগঞ্জে নাবালিকাকে গণধর্ষণ খুন, এটা পুরনো ঘটনা, এই মামলায় রায় হয়েছে, সেটা দেখাবো আপনাদের 6 নম্বরে। 2020 সালের ঘটনায় 3 জনের ফাঁসির সাজা, এটা পক্সো আদালতে হয়েছে। 7, মমতা সম্পর্কে প্রশংসার সুর দিলীপের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো কেস নেই, তার সঙ্গে বসলেই খারাপ হয়ে গেল, দলেরই একাংশকে তিনি নিশানা করেছেন দিলীপ ঘোষ। 8 নম্বর, যারা বড় বড় কথা বলছেন তাদের নামে কেস আছে, বোঝাই যাচ্ছে তার ইঙ্গিত কোন দিকে, বলেছেন দিলীপ ঘোষ। 9, যার নামে কেস নেই তার সঙ্গে বসলেই খারাপ। অবশ্যই ওই দীঘার উদ্বোধনে, মন্দির উদ্বোধনের দিন দিলীপ ঘোষ গিয়েছিলেন সস্ত্রীক, সেই বিতর্ক এখনও কিন্তু মেটেনি এবং দিলীপ বাবুই এই কথা নতুন করে বলেছেন। 10, মমতা গুরুত্ব দেওয়ায় অনেকের কষ্ট। দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গুরুত্ব দিয়েছেন, তাই অনেকের সেটা ভালো লাগেনি, অনেকের কষ্ট হয়েছে। পকেটে রেস্ত থাকলে মানে পয়সা থাকলে বাঘের দুধও কিনতে পাওয়া যায় এখানে। শহরের নাম কলকাতা, রাজ্যের নাম বাংলা, যেখানে বাঘের দুধ টাকা দিয়ে কিনতে পারেন, সেই শহরেই সরকারি নথি, সরকারি পরিচয়পত্র জোগাড় করা খুব কঠিন কাজ কি? সুপ্রিম কোর্ট এই আধার, ভোটার এবং রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে গণ্য করার কথা বলছে। নির্বাচন কমিশনকে এটা নির্দেশ নয়, সুপ্রিম কোর্টের কেবলই পরামর্শ, শুধুই পরামর্শ, এটা নির্দেশ নয়। কমিশন কি এই পরামর্শ শুনে তাদের সিদ্ধান্ত বদলাবে? শুরুতেই পরিষ্কার করে বলি, আমরা সুপ্রিম কোর্টের পরামর্শের কোনো বিরোধিতা করছি না, সেটা আমাদের উদ্দেশ্যও নয়। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বৈধ পরিচয়পত্র যদি না হয় তাহলে অনেকেই সমস্যায় পড়বেন। আমরা যেটা বলেছিলাম, আমরা প্রথমত হচ্ছে আপনারা 2024-এর যে ইলেকট্রাল রোল আছে সেটাকে থ্রেশহোল্ড রোল করুন। ওরা কিন্তু সেদিকে বলেছিল যে বার্থ সার্টিফিকেটটা আমরা ইনসিস্ট করছি না, মানে pre-87 ইনসিস্ট করছি না। সুপ্রিম কোর্ট যেটা করেছে ভালোই হয়েছে। আমাদের যে তখন বলেছিল আমরা কনসিডার করছি, আর এখন সুপ্রিম কোর্ট বলছে কনসিডার করো। আমি খুব একটা বেশি তফাৎ দুটোর মধ্যে দেখতে পাচ্ছি না। মানে আমরা যখন বলেছিলাম, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে কথা আমাদের বলেছিল আর আজকে যে অর্ডার দিয়েছে, সেটার মধ্যে আমি দুটোর মধ্যে খুব একটা তফাৎ দেখতে পাচ্ছি না। দেখুন, তার মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার কথা, জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনো রকম হস্তক্ষেপ করলো না, কেবলই পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট যে আপনারা আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এগুলোকেও ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গণ্য করতে পারেন। এটা কিন্তু বাধ্যতামূলক নয়। যদি সুপ্রিম কোর্টের এই পরামর্শ জাতীয় নির্বাচন কমিশন না মানে, গ্রহণ না করে, তাহলে তার কারণটা খালি দেখিয়ে দিতে হবে। পরের দিনের শুনানিতে সেটা নিয়ে হয়তো চর্চা হতে পারে, কিন্তু এটা কিন্তু নির্দেশ নয়, বারবার বলছি এটা পরামর্শ। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? স্যার, স্পেশাল যে বিহারে যে রোল রিভিশন চলছে, নতুন করে
লিস্ট আবার নতুন করে যাচাই করা হচ্ছে, কেউ সংশোধন বলছেন, কেউ পরিমার্জন বলছেন, যে 11টা নথিপত্রের তালিকা দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই যে স্যার ছোট করে বলা হচ্ছে SIR, এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে কোনো বাধা রইল না। এটা কিন্তু অ্যাজ অফ ডেট আজকের দিনে দাঁড়িয়ে রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস, আরজেডি, মানে যারা 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 বিরোধী, আরজেডি, সবার কাছেই কিন্তু একটা আদালতের লড়াইয়ে ধাক্কা বলতে পারে। সুতরাং বিহারের পর যখন পশ্চিমবঙ্গে এই প্রসিডিয়ারটা শুরু হবে তখনও কিন্তু কোনো বাধা থাকবে না বলে এখন থেকে ধরে নেওয়া যায়, যদি না নতুন করে আবার বাংলা নিয়ে আলাদা করে যদি মামলা হয়। নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাবে নাকি অনড় থাকবে সেটা আমাদের এখন থেকে জানা নেই। অবস্থান স্পষ্ট করতে পরের শুনানিতে তাদেরকে, নির্বাচন কমিশনকে একেবারে যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে হবে আদালতের সামনে। কিন্তু এটা ঘটনা যে সরকারি নথি টাকা দিয়ে এ রাজ্যে এবং এই বাংলায় কেনা যায়, এমনকি ভিনদেশিরাও বৈধ পরিচয়পত্র কিনে ফেলছেন। হ্যাঁ, এইরকম কিনে ফেলতে পারার উদাহরণ আপনাদের আমরা দেখিয়েছি। রেশন কার্ড থেকে আধার, আধার থেকে ভোটার কার্ড, সবটাই ম্যানেজ হয়ে যায় কিছু টাকা খরচা করতে পারলেই। বাংলাদেশিরা করেছে, ভুল বলছি, নিউটন দাস, লাভলি খাতুন, এরা কি বাংলাদেশি? পরে জানা যায় হ্যাঁ এরা সত্যি বাংলাদেশি। আমি ভুল বলিনি, ঠিকই বলছি। প্রথমে মনে করা হয়েছিল এরা বাংলাদেশি নয়, এখানকার, তাদের দিয়ে দেওয়া হয়েছে, অনেকে হয়তো ধরে নিয়েছিলেন তাই। লাভলি খাতুন, আরও কত নাম বলবো, চর্বিত চর্বণ, আর কেয়ার করছি না এটা নিয়ে। ওপার বাংলা থেকে এসে লাভলি খাতুনরা শাসক দলের নেত্রী হয়ে বসে পড়েছেন। কেউ পঞ্চায়েত ভোটে জিতে পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন, এখন অবশ্য তার সেই পদ চলে গেছে জানাজানি হওয়ার পর। এত কথা আজ নতুন করে কোন প্রয়োজনে ঠোঁটকাটা আপনাদের বলছে? কারণ আমাদের হাতে এসেছে একটা রেড চার্ট। চলুন একবার বিগ বলের দিকে তাকান, দেখাই কেমন রেড চার্ট। তাকান এদিকে বিগ বলে, দেখুন শংসাপত্রের রেড চার্ট, কোথায় কত টাকা। এখানে লেখাগুলো একটু ছোট ঠেকতে পারে। গণপতি এন্টারপ্রাইজ প্রোপ্রাইটার, এখানে লেখা আছে শুভরঞ্জন সিং, ঠিকানা লেখা আছে শ্যামনগর, উত্তর 24 পরগনা। রেড চার্ট, জন্মের শংসাপত্র 10,000 টাকা, রেশন কার্ড 10,000 টাকা, ভোটার কার্ড 20,000 টাকা, মানে খরচ করতে হবে। জাতিগত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট, এটা হচ্ছে 20,000 টাকা। আবাসিক শংসাপত্র, এটা পেতে 25,000 টাকা। এখানে দেখুন আয়ের শংসাপত্র মানে ইনকাম সার্টিফিকেট, আয়ের শংসাপত্র, সেটা 25,000 টাকা। আয়ের শংসাপত্র এখানে 15,000 টাকা। পাসপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশন, সেটা পেতে গেলে 1 লক্ষ টাকা খরচ করতে হবে। শুভরঞ্জন সিং এর কারবার এটা বলে অভিযোগ। তৃণমূলের ছাত্রনেতা শুভরঞ্জনের প্যাডেই সরকারি নথি তৈরির রেড চার্ট উল্লেখ করা আছে। সোশ্যাল মিডিয়ায় এই রেড চার্টটা ফাঁস করেছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। আপনারা সেই রেড চার্টটা দেখতে পাচ্ছেন, আপনাদের আমরা দেখালাম। সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো। শুভরঞ্জন সিং গণপতি এন্টারপ্রাইজ, সেই প্যাডে ধার্য করা হয়েছে বার্থ সার্টিফিকেটের জন্য 10,000, ভোটার কার্ডের জন্য 20,000 এবং রেশন কার্ডের জন্য 10,000 টাকা। আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এই অসল অপরাধীকেই ধরতে পারছে না। এইভাবে কারো প্যাডে বা কোনো দলের কোনো কর্মী এইভাবে প্যাডে লিখে এবং প্যাডে লেখা যায় কিনা বা এরকম নেওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও শুভরঞ্জন সিং এর বাড়ির লোক বলছেন, মা বলছেন এটা মিথ্যা, সব ফলস। যে করেছে সে তার সঙ্গে অর্জুন সিং এর সঙ্গে লিংক আছে, যোগাযোগ আছে, তাই জন্য এই কাজটা করেছে। দলের কর্মী, সেই দলের কর্মী তো তৃণমূলের কর্মী, তৃণমূলের কর্মী হতে পারে, কিন্তু অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ আছে। ফলস অ্যালিগেশন, তার মানে মিথ্যা অভিযোগ। অর্জুন সিং এর চক্রান্ত এটা। দলীয় প্যাডে লেখা রেড চার্ট শুভরঞ্জনকে হেনস্থা করবার জন্যই। লিঙ্ক আছে কোনো? তৃণমূলেরই কেউ অর্জুন সিং এর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের এই ছাত্রনেতাকে ফাঁসাতে চাইছেন রাজনৈতিক শত্রুতার কারণে। এই রেড চার্টের সত্যতা TV9 বাংলা কিন্তু দেখুন যাচাই করেনি, কারণ এরকম অনেক অভিযোগ আসে, অভিযোগ পাল্টা অভিযোগ বহু হয়।
পৃথিবীর সমস্ত কিছু যাচাই করা সম্ভব নয়, এটা আমরা যাচাই করিনি, কিন্তু কেউ দলের প্যাডে সরকারি নথির রেড চার্ট লেখার মতো এরকম কাজ, মূর্খের মতো কাজ করবে কি? এটা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করার একটা জায়গাও আছে, বললে সব দিকটাই বলতে হবে। তবে কোনো সম্ভাবনাই কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। উদ্বেগের জায়গা থেকে অর্জুন সিং স্বরাষ্ট্রমন্ত্রীকে, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও লিখে ফেলেছেন। তিনি বলছেন যে দেশের নিরাপত্তা আগে। শুভেন্দুবাবুরাও মুখ খুলেছেন এটা নিয়ে। তৃণমূল থাকবে, তার রেড কার্ড থাকবে না। যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি, আমাদের ব্যারাকপুরের 6 লাভ হয়ে গেছে। এত বড় চিটার আবার অন্য লোকের চিটারের কথা কি বলবে? ও তো সবাইকেই মনে করে চোর, কেন নিজে চোর, সে চোর সবাইকে চোরই মনে করে। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, যেহেতু আমি কিছু জানি না। সবই তো ডুপ্লিকেট চলছে এখন দেশে, সবই তো ডুপ্লিকেট হয়েছে, তাই এটা খারাপ না, ধরা দরকার সব। মমতা ব্যানার্জি আপাত মস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ডফোনের টেলিফোনের বিল, এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে, আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে। তৃণমূল মানে আপাত মস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি। তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো। তাঁরই দলের ছাত্রনেতা কি করছেন সোমনাথ শ্যাম সেটা জানেন না? তিনি তো জগদ্দলের বিধায়ক, আবার একই সঙ্গে INTTUC মানে তৃণমূলের শ্রমিক সংগঠন, তার ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতিও বটে। ওই অঞ্চলেই আছেন পার্থ ভৌমিক, তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা। তাদের তো জানার কথা অন্তত যে কে কী করছেন কোথায়, অন্তত তাদের যা নেটওয়ার্ক। তৃণমূলের ছাত্রনেতা শুভরঞ্জন রেড চার্ট বানিয়ে সরকারি নথিপত্র তৈরি করে দিচ্ছেন, এটা নজরে পড়ল না? যদি ঘটনাটা আদৌ অভিযোগটা সত্য হয়, তৃণমূলের ছাত্রনেতাদের মাথায় কোনো না কোনো প্রভাবশালী নেতার আশীর্বাদের হাত থাকে। বহু ক্ষেত্রেই আমরা দেখেছি, যেমন মনোজিৎ মিশ্রের ক্ষেত্রেও দেখা গেছে, বিধায়ক জেঠু ছিলেন তার ক্ষেত্রে। শুভরঞ্জনের ক্ষেত্রেও কি কোনো শাসক নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয় বা মদত আছে? শুভরঞ্জন অবশ্য দাবি করছেন ওই নামে তার কোনো সংস্থাই নেই, কোনো কোম্পানি নেই। আমার এই নামে কোনো কোম্পানি নেই। আর প্রথমত উনি যেই ফটোটা প্রকাশ করেছে সেখানে যে ট্রেড লাইসেন্সের কথা বলছে, এখানে রেল কোয়ার্টারের অ্যাড্রেস দেওয়া আছে। প্রথমত সরকার কোনো সরকারি জায়গায় ট্রেড লাইসেন্স দেয় না, এটা ওনার সবথেকে আগে জানা উচিত। আর উনি 2024-এ আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়ের কাছে পরাজিত হওয়ার পর থেকে পাগল হয়ে গেছে, যেখানে পাচ্ছে উন্মাদনার মতন উল্টোপাল্টা বকছে। ওনার তো ED, CBI, NIA সব কিছুই তো আছে, সেটার দ্বারা প্রমাণ করে দেখাক। আমি তো চাই উনি প্রমাণ করে দিক, ওনারই তো ED, CBI। উনি ভুয়ো ফেক করেছে। আমি রঞ্জনবাবুকে এটাও বলবো যে এডিটিংটা একটু ভালো করে শিখুন, বা আপনার যে এডিট করে দেয় তাকে বলবো একটু ভালো করে শিখে আসতে। আপনি বলছেন এডিটিং করা? একদমই তাই। আমরা বলি না কথায় কথায়, আজকাল যা দিনকাল এলো, সত্যি দিনকাল খুব খারাপ। শাসক দলের মহিলা কাউন্সিলর তিনি বলছেন, অভিযোগ করছেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। খুনের হুমকিটা দিচ্ছে কে? না কোনো মাস্তান বা পাড়ার দাদা নয়, দলেরই নেতা, মানে শাসক দলেরই নেতা সমীর বসু। তৃণমূলের ট্রেড ইউনিয়ন লিডার সমীর বাবুর নাম করেই অভিযোগ করছেন খড়দহের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর মধুরিতা গোস্বামী। বলছেন আতঙ্কে আছি। সমীর বোস তো ডেঞ্জারাস, ও নিজে একটা ক্রিমিনাল, 4 বার জেল খাটা। একদিন আমার ছেলেপুলে নিয়ে ঢুকেছিলাম, আমাকে মারধর দিয়ে মানে প্রায় ধাক্কা মেরে আমার হাত থেকে মোবাইল টোবাইল কেড়ে নিয়েছিল সমীর বোসের ছেলেরা। সমীর বোসের ওই যে আমি ঢুকেছি বলে, আমরা যেই যাই ওখানে তখন আমি আমার ভাই দুজনে, সমীর বোস সঙ্গে সঙ্গে চলে এলো, চলে এসে এরকম করে বলল আমিও অনেক কিছু জানাবো। উনি হচ্ছে এই অঞ্চলের মধ্যে দুর্নীতিগ্রস্ত। আপনি এই মধুরিতা গোস্বামী একটু জিজ্ঞেস করবেন, 22 নম্বর ওয়ার্ডে কোনো রাস্তাঘাট বলুন, ড্রেন বলুন,
মানে কোনো লাইট পোস্টে লাইট জ্বলছে না, কোনো কিছুই, কোনো পরিষেবাই উনি দেখেন না। থ্রেট দিল আমাকে, কি মারার থ্রেট, এরকম একটা মারার। আপনি দেখতে গেছিলেন? দেখতে গেছিলাম। আমাদেরকেও তো অনেক জায়গায় মুখ দেখাতে পারছি না ওনার জন্য। অনেক কথা জিজ্ঞেস করছে, সবাই তো বলছে তোলাবাজ কাউন্সিলর। ও দলের কিচ্ছু না, ও দলের কোনো ছেলেই না, 4 বার জেল খাটা ছেলে ও। ওই যে আমি ওকে আমার দল থেকে ভাগিয়ে দিলাম, যার জন্যে ওর একটা রাগ হলো, তো সেটা পরিচয় না করালেও আশা করি এতক্ষণে আপনারা চিনে ফেলেছেন মহিলা মধুরিতা গোস্বামী, খড়দহ 22 নম্বর ওয়ার্ডের টিএমসির কাউন্সিলর। উল্টো দিকের ব্যক্তিটির নাম সমীর বসু। এটাও বুঝতে পারছেন এটা দলের দ্বন্দ্ব, মানে ঘরের দ্বন্দ্ব। সমীর বসু দলেরই কাউন্সিলরকে বলছেন তোলাবাজ। কাউন্সিলরের তোলাবাজি নিয়ে অভিযোগ করেই কি দলের শ্রমিক নেতাকে পাল্টা অভিযোগের মুখে পড়তে হলো, নাকি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠাতেই মধুরিতাকে কোণঠাসা করতে চাইছেন প্রাক্তন কাউন্সিলর সুপ্রিয় মুখোপাধ্যায় থেকে খড়দহ পুরসভার পুরপ্রধান সমীর বসুরই পাশে? কিন্তু উনি দলকে জানান না, দলকে জানান। ও দলের কিচ্ছু না, ও দলের কোনো ছেলেই না, 4 বার জেল খাটা ছেলে। দলের কর্মী সমীর বোস, আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে দলের কর্মী সমীর বোস। সব দেখছি, দল সব জানে, চেয়ারম্যান সব জানেন, সোমনদেব সব জানেন। হচ্ছে না, এটা হচ্ছে, কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না। আজকে এই যে এটা বেরিয়েছে ওর নামে, যে 15 রাত থেকে ফোন করে টাকা চাইছে, তো এইটার এগেন্স্টে দল এখনও কোনো ব্যবস্থা নিয়েছে কি? আপনার কাছে কোনো খবর আছে? তাহলে তৃণমূলের এই গোষ্ঠীকন্দল দেখে মানে খড়দহ অঞ্চলে ময়দানে নেমে পড়েছে বিজেপি। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি, তোলাবাজি নিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের অনুগামীদের অশান্তি, কাউন্সিলরের কোনো বিষয় নেই। আপনি এইটুকু বুঝতে পারেন কি খড়দা বিধানসভার যিনি এমএলএ মন্ত্রীও আছে শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন তোলাবাজি করবেন না পার্থ ভৌমিকের টিম তোলাবাজি করবে, না আইএনটিটিসি তোলাবাজি করবে, না শোভনের ছেলে তোলাবাজি করবে, না চেয়ারম্যান তোলাবাজি করবে, আর নাকি গুন্ডারা তোলাবাজি করবে? কী সব চলছে চারদিকে, তাই না? দেখলে শুনলে মনে হয় কেমন যেন অন্ধকারের রাজত্ব, যা ইচ্ছে তাই করা যায় একটু ক্ষমতা থাকলেই। কিন্তু এত খারাপের মধ্যে কিছুই কি ভালো নেই? এমন তো হতে পারে না। দেখুন তো এই ভালো ছবিগুলো। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে মেট্রো, আরও ছুটবে, সেই পথটাই খুলে গেল। ভালো খবর নিঃসন্দেহে, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো ছুটলেও বাকি পথের কাজ এতদিন নানা জটে আটকে ছিল, থমকে ছিল, হাজারো বাধা, নানা ঝক্কি ঝামেলা। অবশেষে সেসব বাধা কেটে গেল। জোকা এসপ্ল্যানেড মেট্রো পথে কাজ আবার নতুন করে শুরু হলো। তার মধ্যে খিদিরপুর এবং ভিক্টোরিয়ার মধ্যে সুড়ঙ্গ খুঁড়তে নেমে দুর্গা নেমেছে এবং দিব্যা নেমেছে। না, এই দুটোই হচ্ছে টানেল বোরিং মেশিন। ওই যে মেট্রোতে দেখেন না বড় বড় মেশিনগুলো, যেগুলো মাটির হাজার হাজার ফুট নিচু পর্যন্ত খুঁড়ে দিতে পারে। দিন রাত এক করে এবার মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পালা। কলকাতা মেট্রো 1984 সালে চালু হয়েছিল, ভারতের প্রথম মেট্রো। এসপ্ল্যানেড থেকে সেই পথ চলা শুরু। এবার খিদিরপুরে যে কাজটি হচ্ছে জোকা এসপ্ল্যানেড রুটে, তা মেট্রো যাত্রায় আরেক অধ্যায় শুরু। খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের জমিতে টানেল বোরিং মেশিনের লঞ্চিং শ্যাফট তৈরি করা হয়েছে। রীতিমতো পুজো দিয়ে তবেই শুরু বিশাল কর্মযজ্ঞ। খিদিরপুর সংলগ্ন সেন্ট থমাস স্কুলের সামনে থেকে মাটির উপর থেকে প্রায় 17 মিটার নিচে এই
দুটি টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা, দুটি টানেল বোরিং মেশিন। আপ লাইনে রয়েছে দুর্গা এবং ডাউন লাইনে রয়েছে দিব্যা। এই টানেল বোরিং মেশিন মূলত কাজ করবে, যেটা প্রথম ভাগে কাজ হবে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত, এবং দ্বিতীয় দফায় কাজ হবে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত। পরিকল্পনা অনেক আগে থেকেই চোখে ফেলা শেষ, অপেক্ষা ছিল শুধু সব বাধা কবে কাটবে। জট কেটে যেতেই এবার পুরো দমে কাজের পালা। 2025 সালের মার্চ মাসের শেষ থেকে খিদিরপুরে এই খনন কার্য শুরু হয়েছিল। তারপর একের পর এক জটিলতা, রাজ্য সরকারের তরফে জমি মেলেনি, কলকাতা পুলিশের তরফে বডিগার্ড লাইনে জমি সংকট দেখা দেওয়া, এমনকি একাধিক নিত্য নতুন জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে সেই জটিলতার পর কলকাতা মেট্রো এবং RBNL এর যৌথ সহযোগিতায় খিদিরপুরের টানেল বোরিং মেশিন নামল। এই কাজটি করতে তামিলনাড়ু থেকে দুটি টানেল বোরিং মেশিন আনা হয়েছে। প্রথমে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, এই পথে 1700 মিটার সুড়ঙ্গ খোঁড়া হবে। তারপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট 900 মিটার পথে কাজ। তবে চিন্তা কি নেই এরপরও? অবশ্যই আছে। বিশেষ করে বউবাজারে মেট্রোর কাজে যেভাবে একের পর এক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে, তারপর মাথা ব্যথা থাকাটাই স্বাভাবিক। তবে এবার বাড়তি সুরক্ষাবিধি ও নজরদারির ব্যবস্থায় তেমন বিপত্তি আর হবে না বলেই আশাবাদী মেট্রো কর্তারা। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক দুর্গার সামনে, এবং আরও একটি রয়েছে যেটা দিব্যা। মূলত এই দুটো টানেল বোরিং মেশিন আগামী বছরের মার্চ এবং ডিসেম্বরের মধ্যে যাবতীয় খনন কার্য শেষ করবে বলে RBNL এর তরফে জানানো হয়েছে। हमेशा आशा से जीते हैं हम लोग, वी ऑल लिव विथ होप। हम लोग को जो है खिदरपुर नहीं बोला तब भी जो है हम लोग आशा कर रहे हैं कि होगा। वी होप एवरीथिंग विल बी डन विथ गॉड्स ग्रेस एंड हेल्प। वी शुड बी डूइंग, दुर्गा शुड बी able to drill through completely without any problems. We are expecting our first breakthrough, that is we'll reach from here to Victoria by May 26, that's next year, and we expect to reach Park Street by December 26 next year. কাজ কাজ আর কাজ, এটা সত্যি গঠনমূলক কাজ। দৌড়ঝাঁপ কতটা সে তো দেখলেনি। তবে ভাববেন না শুধু কলকাতায় কাজ হয়, জেলাও পিছিয়ে নেই। মেট্রো না হোক, কত কাজ আছে দেখুন তো। আর একটা কর্মযোগ্য আপনা হাত জগন্নাথ করবে ভাই বাজিমাত। কি চলছে জানেন? এখানে সেতু তৈরির কাজ, কিন্তু বড় কোনো ইঞ্জিনিয়ার বা নিদেনপক্ষে সরকারের কোনো কর্তা বা কর্মী কাউকে এখানে দেখতে পাবেন না। তারা কেউ নেই, আছেন শুধুই গ্রামবাসীরা। কারণ প্রয়োজনটা তাদেরই টাকা, তাদেরই পরিশ্রম। গ্রামবাসীরাই এখানে উন্নয়নে হাত মিলিয়েছেন এবং একেবারে নিজেরা চাঁদা তুলে টাকা তুলে, এরকম খবর মাঝে মাঝে আপনাদের আমরা দেখাই। তাদেরই যত মাথা ব্যথা, কারণ তাদের তো সেখানে থাকতে হয়, বড়বাবুদের থাকতে হয় না। আর কি বা করবেন তারা? আরামবাগের আরান্ডি এবং মাধবপুরের মধ্যে সংযোগকারী কংক্রিটের সেতু অনেক দিন ধরে ভাঙা, ঠিক হয়ে যাবে আর দেরি নেই। কথাগুলো গ্রামবাসীরা শুনতে শুনতে কান পুষে গেছে একেবারে, কিন্তু বাস্তবে কেউ কথা রাখে। আশ্বাস দিয়ে গেছে যে আমরা দেখছি, আমাদের হবে কাজ, কোনো চিন্তা করতে হবে না। একবার সয়েল টেস্টিং করে নিয়ে চলে গেল, একবার এই যে মেপে নিয়ে চলে গেছে, একটা মার্কা করে দিয়ে চলে গেছে, মানে দাড়িতে সেই সাবান মাখিয়ে দিয়ে কেটে পড়ার মতো সেরকম করে দিয়ে বেরিয়ে চলে গেছে। সরকার কি ব্যর্থ? সরকার মরে গেছে, সরকারের কোনো এখানে নাম নাই। আমরা তো বহুদিন বহু জায়গায় আমরা গেছি, থানা থেকে বিডিও থেকে পঞ্চায়েত থেকে কোনো জায়গাতেই কোনো কিছু পাইনি। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবই এখানে তৃণমূলের দখলে। শাসক শিবিরের বক্তব্য কাজ এগোচ্ছে, তাদের উদ্যোগে নাকি কোনো খামতি নেই। মোটামুটি ওটা স্যাংশন হয়ে ওয়ার্ক অর্ডারের জন্য পাঠিয়েছে। একটা ব্রিজ করতে গেলে তো কয়েকদিনের মধ্যে হয়ে যাবে না, এটা লং প্রসেস। সত্যি তো, কয়েকদিনের মধ্যে ব্রিজ হয় নাকি? লম্বা পথ, কিন্তু কত বছর লাগতে পারে কাজটা অন্তত শুরু করতে? আপনি যিনি বললেন তাকে জবাবটা দিচ্ছি। কতবার বিক্ষোভ হয়েছে, অবরোধ হয়েছে, অভিযোগ হয়েছে, কিন্তু হয়নি শুধু সরকারি পদক্ষেপ। তার উপর আরামবাগের বিজেপি বিধায়ক তিনি মারাত্মক অভিযোগ তুলেছেন।
আমি বিধানসভা চলাকালীনই প্রশ্নটা তুলেছিলাম, সরকার আমাকে লিখিতভাবে প্রশ্নটার উত্তর দিয়েছেন যে এইখানে ব্রিজ করার কোনো প্রস্তাব পরিকল্পনা আমাদের নেই। এবার মানুষ কোথায় যাবে? আমাদের তো বলার জায়গা সর্বোচ্চ বিধানসভা। তাহলে কার কথাটা সত্যি বলুন তো? তৃণমূলের কাজ এগোচ্ছে এই দাবি, নাকি বিধায়কের এই কথা যে ওখানে কোনো রকম কাজ করার কোনো প্রস্তাব বা পরিকল্পনাই নেই প্রশাসনের কাছে? সবটাই পুরো ঘেটে ঘ। রাজনীতি চলছে, দরজা চলছে নিয়ম করে, শুধু কাজের বেলায় কারো পাত্তা নেই। মানে যাদের পাত্তা পাওয়ার কথা বা পাত্তা সেখানে উপস্থিত হওয়ার কথা, গ্রামবাসীরা তাই এবার বলছেন অনেক হয়েছে, আর না, চলাচলের পথ আপাতত আমরা নিজেরাই বানিয়ে নেব। কংক্রিটের না হোক, অন্তত বাঁশের, তবু তো পথটুকু খুললো, আগে তো তাও ছিল না। হবে হবে হবে, আজকে 2 বছর ধরে কোনো সাড়া শব্দ নেই। এখানে দুজনেই জীবনে রিস্ক নিয়ে যাতায়াত করতে, যে 2 জন পড়ে গেছে, পড়ে যে উন্নট হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। বাঁচার জন্য আমরা মেয়ে বেটা ছেলে সবাই মিলে গাছ কেটে ঘর থেকে পয়সা খরচা করে পোলটা বাগানো হয়। গ্রামবাসীরা কি সবাই মিলে এখানে চাঁদা দিয়ে করছে ব্রিজটা? হ্যাঁ, সবাই চাঁদা দিয়েই হচ্ছে। চাষিরা, যে আমরা ছাগল গরু নিয়ে যাই, আমরা ঘাস কাটতে যাই, আমরা সবাই মিলেই হচ্ছে।